মায়া বারান্দায় যায়। আসলে আবহাওয়াটা চমৎকার। মেঘলা আকাশ থেকে নামা হালকা বৃষ্টি বাতাসের সাথে মিশে এসে ছুঁয়ে যাচ্ছে তাদের। সাথে দক্ষিণের দিক থেকে ভেসে আসা বাতাসে মিলানো মিষ্টি ঘ্রাণ। সাথে জোহান তার গিটার বাজায়। তার গিটারের মৃদু সুরের সাথে আবহাওয়ার জাদু আরও মিষ্টি হয়ে যায়। স্যার চুমুক দিয়ে মায়া তার ছাদের বর্ডারে রাখে, সাথেই আবহাওয়া উপভোগ করে। জোহানের গিটারের সুর বন্ধ হয়ে যায়। সে চায়ের কাপ তুলে এক চুমুক দেয়, বলে, বাহ, মজা তো। আবার আগের স্থানে রেখে দেয় কাপটা। মায়া তার দিকে তাকিয়ে বলে, তোমার চা তো আছেই, এমনি ট্রাই করলাম, মজা আছে। মায়া সেদিকে ধ্যান না দিয়ে চা নিয়ে চুমুক দিলে জোহান আবারও তার হাত থেকে কাপটা নিয়ে যায়। মায়ার এবার রাগ করে বলে, আমাকে বিরক্ত করছো কেন? আমি কি করলাম? তোমার চা আছে রুমের ভেতরে, তাহলে আমার চা কেন ধরলে? সামান্য চায়ের জন্য এত রিয়াক্ট করছো? নাও তোমার চা। সামান্য চা? চায়ের মূল্য বোঝো তুমি? আমার থেকে জিজ্ঞাসা করো। আমেরিকায় যে কত কষ্টে ছিলাম আমার চা ছাড়া, না পেরে নিজেই শিখেছিলাম। আর এই চা এখন আর আমার লাগবে না, তোমার চা আমি নিচ্ছি। এটাই তোমার সমস্যা? কোনো এক কথা হলো আর তুমি রাগের বর্ষণ করে তোলো। মা তার কথায় পাত্তা না দিয়ে নিজে যে রুম থেকে আর এক কাপ চা নিয়ে আসে। চায়ের এক চুমুক দেবার পর তার মাথা ঠান্ডা হয়। সে বলে, এক চুমুক চায়ের মূল্য তুমি কি বুঝবে জোহান বাবু? এক তো তোমার রাগ, এর ওপর তোমার যে হারে মুড চেঞ্জ হয় তা দেখেই মানুষ ভয় পায়, বুঝলে? এই কারণেই কোনো ছেলে তোমার সাথে কথা বলতেও ভয় পায়। এই অবস্থা থাকলে সিঙ্গেলই থাকতে হবে সারা জীবন। আমার চিন্তা করো না, একজনের সাথে চুক্তি করা আছে, 30 বছরের আগে কারো সাথে বিয়ে না করলে ওর সাথে করব। জোহান চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকায় মায়ের দিকে। হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, আমার কানে মনে হয় পানি ঢুকেছে। আমি শুনেছি তুমি কারোর সাথে চুক্তি করেছো বিয়ের জন্য। ঠিকই শুনেছ, তুমি মজা করছো তাই তো? মায়া চায় আয়েসে চুমুক দিতে দিতে ডানে বামে মাথা নাড়ায়। তোমার মাথা কি আসলে ঠিক আছে? 2 দিন আগে অভ্র ভাইয়ের সাথে বিজনেস ডিল করতে বিয়ে করেছিলে, এখন আবার চুক্তি? ভালোবাসা, বিয়ে, এসব কি তোমার কাছে মজা মনে হয়? রিল্যাক্স, এত হাইপার হচ্ছে কেন? ওর সাথে আমার কোনো বিজনেস নিয়ে চুক্তি হয়নি। আমেরিকায় আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, আশরাফের কাজিন। তারপর আমাদের বন্ধুত্ব হয়। ও আমেরিকায় আমার অনেক খেয়াল রেখেছে, কিন্তু 1 বছর পর বারবার প্রপোজ করে। কিন্তু আমার কাছে তখন আমার লক্ষ্য থেকে কিছু বড় ছিল না, তাই রিজেক্ট করে দেই। কিন্তু ও থামে না, যেহেতু আমি কোনো সম্পর্কে ছিলাম না, তাই চুক্তি হয় যে ও আমাকে প্রপোজ করবে না আমার 30 বছর না হওয়া পর্যন্ত। এর মধ্যে আমার বিয়ে না হলে আমি ওকে বিয়ে করব। সিম্পল। এটা সিম্পল। শোনো, এই কথা যেন তন্নি বা আশরাফ কেউ জানে না, ওদের বলিনি। এখানে 2টা রিয়াকশন হতে পারে, এক তো আমি মায়ের খেতে পারি, না হলে ওরা আমাকে ওর সাথে সেট করার জন্য লেগে পড়বে। ছেলের নাম কি? সময় আসলে জানতে পারবে। জোহান নিঃশ্বাস নিয়ে বলে, অফিসের লোকেরা ঠিকই বলে তুমি আসলে অন্য জগতের প্রাণী। কে বলে এই কথা? কার এত বড় সাহস? সময় আসলে জানতে পারবে। এই যে মিস্টার, আপনি জানেন তো কাল থেকে আপনার অফিসের বস আমি হব। এমন সময় পাশের রুম থেকে মায়ের ফোনের শব্দ পাওয়া যায়। সে যাওয়ার পর জোহান তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে শেষ পৃষ্ঠাটা খুলে আবার দেখে। সেদিন রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যে পৌঁছায় ভোরে। ক্লান্তি দূর করার জন্য বেশি সময় ছিল না। কিছু ঘন্টা পরে অফিস। মায়া তার অফিসে ঢুকে দেখে টেবিলের ওপর তার ফেভারিট চকলেট রাখা। সে অবাক হয় তা দেখে। তখনই তার কাছে ফোন আসে জোহানের। সে কল ধরে আর ওই পাশ থেকে জোহানের কণ্ঠ শোনা যায়। কেবিনে ঢুকতে দেখলাম তোমার টেবিলে কিছু রেখেছিলাম, পেয়েছ? তুমি রেখেছ? বাহ, এত বড় কোম্পানি সামলাও, অথচ 2 দিন আগে কাউকে তোমার ফেভারিট চকলেটের কথা বললে, আর আজ টেবিলে পেলে? তা বুঝতে পারোনি? তোমার সাথে এতদিন ছিলাম না, তে বুদ্ধি কমে গেছে। এত প্রশংসা হজম হবে না। মায়া হাসে প্রশ্ন করে, তুমি কি করছো? আপাতত প্র্যাকটিস করছি, আর গানের সাথে কেমন মিউজিক ইনস্ট্রুমেন্ট যাবে দেখছি। তোমার কোম্পানির টিম আসলে অনেক ট্যালেন্টেড বলতে হবে। বাসাই কে করেছে তাও দেখতে হবে। তো তোমার গান কবে শোনাচ্ছ?
এখন না, সম্পূর্ণ তৈরি হলে সবার পূর্বে তোমাকে শোনাবো। আচ্ছা, তাহলে তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ওকে ম্যাডাম। মায়া ফোন রেখে তার হাতের চকলেটের দিকে তাকে মুচকি হাসে। এতে তার গাল দুটো গোলাপি আভা ছড়িয়ে যায়। শুক্রবার বিকেলবেলা সুরভি যখন রাগে টকবক করতে করতে রুমে ঢুকছিল, তখন সে দেখে অভ্র আয়েসে তার স্টাডি টেবিলে বসে বই পড়ছে। আপনি আমাকে বললে আমি নিজে এসে পড়তাম। ফজলু মিয়াকে আমার বাসায় পাঠানোটা জরুরি ছিল। মেকআপ আর্টিস্টরা আসছে, চুপচাপ রেডি হয়ে নিও, আমরা সন্ধ্যা 7টায় বের হব। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কথা রাখতে পারেন না? আমি সবই করতে পারি। এখন তোমার চাপড় চাপড় বন্ধ করে চুপচাপ যেয়ে বসো। মেকআপ আর্টিস্টরা একটু পরেই আসবে। আর আজ লক্ষ্মীমের মতো ব্যবহার করলে তোমার বান্ধবীর কাছে নিয়ে যাব, নাহলে ওর স্পেশাল মুহূর্তটা মিস করতে হবে। ওকে? আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনি মানুষটা এত খারাপ? অভ্র তার কথায় পাত্তা না দিয়ে নিজের বইয়ে ধ্যান দেয়। আচ্ছা, ওনারা কয়টায় আসবে জিজ্ঞেস করে সুরভি। আসলে তো দেখবেই। সুরভির মন চাচ্ছিল টেবিলে রাখা পেপারওয়েট দিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে। সে দেখতে চায় দেয়ালে অভ্রর সাথে তার দুই বন্ধুর ছবি এই রুমেও লাগানো, অভ্র সহ তার দুই বন্ধুর। সে ছবিটির সামনে যেয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আচ্ছা, এই ঘরে আপনার পরিবারের একটিও ছবি নেই? এই ছবিটি প্রায় প্রতিটা কক্ষেই কেন? অনেক সময় কিছু মানুষের সাথে সম্পর্ক পরিবারের থেকেও গভীর হয়। জীবনের অর্ধেক সময় আমরা ওদের সাথেই কাটাই। আচ্ছা, নক্ষত্র ভাই এখন কোথায়? হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, সাথে ইন্টারনেট থেকে গায়েব হয়ে গেল। অভ্র বই পড়ার মাঝে তার কথা শুনে বইটা শব্দ করে টেবিলে রেখে দেয়। সে উঠে যায় সুরভির কাছে। নক্ষত্র, তোমার ভাই কবে থেকে হলো? ওমা, রাগ করার কি আছে? আমি তো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম। তোমার কিছু জিজ্ঞাসা করা লাগবে না, রুমে যাও। আজব একটা লোক আপনি। সুরভি বিরক্তি নিয়ে চলে যায় সেখান থেকে। বের হবার পর ফজলু মিয়া তাকে একটি রুমে নিয়ে যায়। রুমে যাওয়ার পর ফজলু মিয়া বলে, ভাবি, একটা সাহায্য করেন ফজলু মিয়ারে। ফজলু মিয়া দোয়া দিব আপনারে ভরে ভরে। দেখেন ফজলু ভাই, আমি আপনার ভাবিটাবি না, আর বলেন কি সাহায্য লাগবে? কোন শাড়িটা কিনছিলাম সেদিন ভুলে গেছি তো, একটু খুঁজে দিলে আমার অভ্র ভাই থেকে বকা খাওয়া লাগবে না তো। আমি কোথায় খুঁজব? ফজলু বিয়ে আলমারির 2 পাট খুলে দেয়। সুরভি দেখতে পায় সেদিন স্টোরে যতগুলো শাড়ি সে পরেছিল সব শাড়ি এখানে আছে। তার ভুরু কপালে উঠে যায়। এতগুলো শাড়ি? আমার অভ্র ভাই তো গ্রেট, তাই নিজের বউয়ের লাইগে করে রাখছে সব শাড়ি সেট। সুরভি বিড়বিড় করে বলে, এই বড়লোকদের টাকার মূল্য নেই, টাকা উড়ালেই নিজেকে গ্রেট মনে করে। এসব জিনিস মাথা থেকে বের করে সে তার জন্য বাছাই করা শাড়িটা বের করে বিছানায় রাখে। ফজলু মিয়া একগাল হেসে বলে, অভ্র ভাইয়ের পছন্দ সেরা, তাই তো এত ভালোভাবে বাছাই করলো অনায়াসে। আচ্ছা, আপনার ভাই তো আপনাকে সব বলে, তাই না? এটা বলেনি যে এই বিয়ে জাস্ট নাটক? আপনার অভ্র ভাই এই পৃথিবীর শেষ লোক হলেও আমি বিয়ে করব না, বুঝলে? এমন সময় মেকআপ আর্টিস্টরা আসে। 2 জন আসার পর ফজলু মিয়া সেখান থেকে চলে যায়। অভ্রর তৈরি হতে 10 মিনিটও লাগে না, কিন্তু সে তৈরি হয়ে বসে থাকে 1 ঘন্টা। সে ঘড়ি দেখতে দেখতে ফজলুকে ডাক দেয়, এখনো হয়নি সুরভির? অভ্র ভাই অপেক্ষা করে আর 2 মিনিট ধইরা। ভাবিরে দেখে যদি বুক ধক ধক না করে, তাইলে মাইরে নামারে মন ভইরা। অভ্র আরো বিরক্ত বোধ করে ঘড়ির দিকে তাকিয়ে বলে, ওকে তাড়াতাড়ি বের হতে। ঘড়ির থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখতে পায় সামনের দরজা দিয়ে আসছে একজন হুরকন্যা। সাদা শাড়ির সাথে সাদা গহনা, তার খোলা কৃষ্ণ কেশ থলথল করে বয়ে পড়ছিল কোমর পর্যন্ত। চুলে লাগানো সাদা রঙের মুক্তা। চন্দ্রের এক নূর তার সামনে এসে দাঁড়িয়েছে বললেও ভুল হতো না। অভ্র চোখ বন্ধ করে আবার খুলে দেখে, এটা কি স্বপ্ন? না, স্বপ্ন তো হলে এখনই ভেঙে যেত, তাই না? আমাকে ঠিক লাগছে তো? সুরভি জিজ্ঞেস করে। অভ্র নিজের মনকে নিয়ন্ত্রণ করে বলে, হ্যাঁ, ঠিকই লাগছে। সে উঠে নিজের সাদা কুর্তার হাতা ঠিক করতে করতে বলে, জলদি আসো, তোমার জন্য দেরি হয়ে গেছে, বলে বেরিয়ে যায় নিচে যাওয়ার উদ্দেশ্যে। সুরভি মনে মনে বলে,
অভদ্রের যদি অ্যাওয়ার্ড থাকতো তাহলে এই লোকটাই পেত। ঠিক লাগছে? ঠিক লাগছে কি? কত সুন্দর লাগছে আমাকে। সে যাবার পথে আয়নায় একবার নিজেকে দেখে। আসলে সুন্দর লাগছে না? না, সুন্দর তো লাগছে, লোকটা খারাপ। গাড়িতে বসে অভ্র বারবার সুরভিকে দেখছিল, কিন্তু সুরভি তাকাতেই চোখ সরিয়ে নেয়। তারা পৌঁছায় পার্টির ভেন্যুতে। অভ্র তার জন্য গাড়ির দরজা খুলে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু সুরভি তার হাত না ধরে নিজে গাড়ি থেকে বের হয়ে বলে, আপনার কি শরীর খারাপ? না। কেন? তাহলে জেন্টলম্যান হবার চেষ্টা কেন করছেন? অভ্র তার দিকে সরু দৃষ্টিতে তাকায়, তারপর তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে নিজের কনুইয়ে রাখে আর কড়া কণ্ঠে বলে, পার্টিতে সবার সামনে একটু আদবের সাথে থেকো। আমি আদব কায়দা জানি, বেয়াদব তো। আর কথা শেষ না হতে অভ্র তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। তারা হেঁটে ভেতরে ঢুকতে থাকে। সুরভি আবারও মৃত্যুর সাথে বলে, তাও ভালো হয়েছে, লোক দেখানোর ভয়ে এত ভালো ব্যবহার করছেন আপনি। না হলে আমি তো ভাবছিলাম কোনো ভূতের ছায়া পড়লো আপনার ওপর। মানে বুঝেছেন তো, ভূত আপনার থেকে ভদ্র হবে, এটাই বলেছি। অভ্র জোর করে হেসে বলে, বেশি কথা বললে আজ বাড়িতে যাওয়ার কথা ভুলে যাও। আপনি না গেলে আমি দাদাজানের সাথে চলে যাব। এটা তো পলিটিক্যাল পার্টি, দাদাজান এখানে আসবেন কেন? সুরভি থেমে যায়, অবাক স্বরে বলে, আপনি আমাকে মিথ্যে বলেছেন। অভ্র তার হাত ধরে নিজের সাথে নিয়ে যায়। নিজের গলার স্বর নিচে রাখো আর ভেতরে ভালোভাবে থেকো। এখানে সবাই সকলের বন্ধু ও শত্রু একত্রে। তোমার এক কথা হয়তো আমার জন্য সমস্যা তৈরি করতে পারে, নয়তো তোমার জন্য। সুরভি তার সাথে হাঁটতে শুরু করে। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমন নাটক কিভাবে করতে পারেন? এভাবে বলছো যেন কখনো তুমি নাটকই করনি। এঙ্গেজমেন্টের দিনের কথা এখনো বলছেন? সেদিন আপনি আরও বড় ঝামেলা করেছিলেন। এরপর করনি? সেদিন রিসোর্টে তুমি আমাকে কল করে ডেকেছিলে রুমে, অথচ তোমার জায়গায় সেখানে ছিল রেশমি। ও আমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল আগের থেকেই। আপনি জানতেন? অবাক হয় সুরভি। অভ্র বাঁকা হাসে, আসলেই? আমি তো প্রথমে আন্দাজ করতে পেরেছি, কিন্তু পরে কনফিউজড ছিলাম যখনও তোমার নামে খারাপ বলেছে। তোমার কথা বাদ, কিন্তু ইনারা কখনোই এমনটা করতে বলবে না। কিন্তু তুমি বলতেই পারছিলে না কেন? ডেকেছ আমায়, তারপর রাতে তোমার পায়ে পানি পড়েছিল, কিন্তু ইনারা এমন ব্যবহার করলো যেন গরম পানি ছিল। ডট কানেক্ট করলে ব্যাপার দুটো সিম্পল হয়ে যায়। কিন্তু তোমাদের অভিনয় ভালো ছিল, আমি তো আসল ভেবেই ছিলাম, যতক্ষণ না পর্যন্ত জানতে পেরেছি যে সেটা ঠান্ডা পানি ছিল। রাতের ব্যাপারটা আমিও জানতাম না, ইনারা আমাকে বলেনি। পরের দিন সকালে জানতে পেরেছিলাম আপনি ওর পরীক্ষায় পাশ। পরীক্ষায় পাশ? হ্যাঁ। ও ভাবে আপনি আমাকে ভালোবাসেন, আমার কেয়ার করেন। আমি ভেবেছিলাম আমার বান্ধবীটা চালাক, কিন্তু আপনার নাটকের কাছেও নিজে ফেল হয়ে গেল। অভ্র হেসে তার দিকে তাকায়, কেন? তুমি চাও না আমি তোমাকে ভালোবাসি? সুরভি তাকায় অভ্রর দিকে, নজরে নজর আটকায়। সুরভি বিস্মিত দৃষ্টি দেখে অভ্র হাসে, সে চোখ সরিয়ে নেয়। তারা ভেতরে ঢুকে। অভ্র সুরভির হাত ছাড়ে না। তারা ভেতরে ঢোকে, সেখানে যে জানতে পারে সুরভি এটা প্রধানমন্ত্রীর ছেলের অ্যানিভার্সারির পার্টি, তাই বেশিরভাগ তাদের রাজনৈতিক পার্টিরই লোক এখানে। অভ্র অনেকের সাথেই কথা বলে, তাদের সাথে সুরভিকে নিজের ফিয়ন্সে বলেই পরিচয় করায়। ঘণ্টাখানিক ধরে এমনটাই চলে, অথচ এক মুহূর্তের জন্য অভ্র তার হাত ছাড়ে না। এরপর অ্যানাউন্সমেন্ট হয়, যাদের এই আয়োজন তারা আসছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যাদের অপেক্ষা ছিল এতক্ষণ ধরে, তাদের স্বাগত জানান জনাব তৌশিক আর তার স্ত্রী মেঘলাকে। মেঘলা নামটা শুনে চমকে ওঠে সুরভি। মেঘলা তাহলে প্রধানমন্ত্রীর ছেলের স্ত্রী? সে অভ্রর দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসারে তাকায় সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে নামছিল তৌফিক ও মেঘলা। মেঘলার ছবি সে অভ্রর বাসায় দেখেছিল। অভ্র ও নক্ষত্রের সাথে মেয়েটি মেঘলা। তাকে দেখে সুরভি নিজেই চোখ সরাতে পারে না। ছবিটা সৌন্দর্য ধরতেই পারেনি। সামনাসামনি তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর মেঘলা। সে যত সামনে আসছিল ততই তার সৌন্দর্য বাড়ছিল। হলের সকলে মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। তার ফর্সা ত্বকে লাল রঙের শাড়িটা ফুটেছিল, নীল রঙের চোখের মণি, সোনালি ও বাদামি রঙের ঘন চুল,
এক কথায় তার সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারে না কেউ। তার ঠোঁটের কোণে ছিল মৃদু হাসি। সে মৃদু হেসে সবাইকে সম্মান জানানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে আসতে আসতে হঠাৎ তার হাসিটা মলিন হয়ে যায়। মেঘলা তার স্বামীর হাত ধরে তাদের সামনে নিয়ে যায়, তবু সে পিছনে তাকিয়ে তাদের দিকে তাকায়। সুরভি তা খেয়াল করে। সে অভ্রর দিকে তাকিয়ে বুঝতে পারে মেঘলা তার দিকে তাকাচ্ছে। অভ্র তার দিকে তাকিয়েছিল। তার চোখ আজ প্রথম ভেজা দেখল সুরভি। বিষয়টা তার কাছে অনেকটা বিভ্রান্তিকর লাগে। আরিফুর ইসমাত অভ্রর চোখে সে কখনো পানি দেখবে বলে কল্পনা করেনি। অভ্র তাকায় সুরভির দিকে। সে তার দিকে তাকিয়েছিল বিস্মিত দৃষ্টিতে। অভ্র অন্যদিকে মুখ ফিরিয়ে নিজের চোখের পানি মুছে নেয়। নিজেকে সামলে বলে, এভাবে তাকিয়ে আসছো কেন? আসলে প্রেমে পড়ে গেলে নাকি? আমি হয়তো কল্পনা করছি, না তো সত্যি আপনি কাঁদছিলেন। কল্পনাই ভেবে নাও। সুরভি দৃষ্টি স্থির করে মেঘলার দিকে। তারা প্রধানমন্ত্রীর পাশে যেয়ে দাঁড়ায়। তাদের সামনে একটি ট্রলিতে কেক আনা হয়। সুরভি অভ্রকে বলে, উনি কি সে মেঘলা যার কথা সেদিন ফজলু ভাই বলেছিলেন এবং তার ছবি আপনার দেয়ালে লাগানো? দুইটার উত্তরেই এক। হ্যাঁ। ও জিজ্ঞেস করবে না মেঘলা আমার কে? আপনার যেই হোক আমার কি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তৌফিক মাইকে একটা স্পিচ দেয় মেঘলাকে নিয়ে। তাকে কতটা ভালোবাসে, তাদের বিয়ের কথা, মেঘলাকে প্রথম দেখার অনুভূতি, সব যখন তার শ্বশুর এবং মেঘলার ভাইকে ডাকে। আর তার ভাইকে দেখার জন্য একদম প্রস্তুত ছিল না সুরভি। সেই রেপ কেসের একজন দোষী হলো মেঘলার ভাই, অন্তত তার এটাই মনে হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে সে তার চিন্তাকে সত্যি মানতে পারে না। সে বাসায় যে আবারও ফাইল চেক করে, ছেলেটার ছবি দেখে নিশ্চিত হবে। হঠাৎ সে অনুভব করে অভ্র তার হাত আরেকটু শক্ত করে ধরেছে আর একটু উঁচুতে উঠায়। সে তাকায় তার হাতের দিকে, তারপর অভ্রর দিকে, এরপর তার দৃষ্টি অনুসারে মেঘলার দিকে, আবারও অভ্রর দিকে। তারা ইশারায় কিছু বলছিল, কিন্তু কি বলছিল সে বুঝতে পারে না। তবে এইবার দুইজনের ঠোঁটের কোণে হাসি ছিল। সুরভি বুঝে উঠতে পারে না তাদের মধ্যে কি চলছে, অথবা তাদের সম্পর্ক কি। তারপরও কিছু সময় কাটে। সুরভির সাথেই ছিল সারাক্ষণ, কিন্তু তার দৃষ্টি ছিল মেঘলার ওপর। সুরভি তা খেয়াল করলেও এত ধ্যান দেয় না সে। তাই তাইফাকে বাকি ছেলে দুইটার ছবি দিতে বলে। সে সন্ধ্যায় প্রথমবার অভ্র সুরভির হাত ছাড়ে আর সুন্দর করে বুঝিয়ে বলে, আমি না আসা পর্যন্ত এইখান থেকে কোথাও যাবে না, আর কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে না, বুঝলে? বলে সে চলে যায়। সে দেখে মেঘলাও স্টেজে নেই। তার মনে হয় দুইজনের মধ্যে আসলেই কোনো যোগাযোগ আছে, কিন্তু আবার ভাবে সে তাদের নিয়ে এত ভাবছে কেন? তারা দুইজন যা করার করুক, তার কি? এমন সময় দেখে তাইফা হোয়াটসঅ্যাপে তাকে ছবি পাঠিয়েছে, কিন্তু সেগুলো ডাউনলোড হচ্ছে না, হয়তো নেটওয়ার্কের কারণে। তাই সে সামনের দরজার দিকে যেয়ে বারবার ছবি ডাউনলোড করার চেষ্টা করছিল। এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে ফোন পড়ে যায়। সরি ম্যাম, আই এম সো সরি। ওয়েটার তার থেকে ক্ষমা চায়। ইটস ওকে। সুরভি তার ফোন তুলতে নিলে দেখে একজন আগের থেকেই তার ফোন তুলতে ঝুঁকেছে। সে উঠে ফোনটা যখন তার দিকে এগিয়ে দেয়, তখন সে দেখতে পায় লোকটা তৌফিক। সে ফোনটা নিয়ে জলদি স্ক্রিন অফ করে বলে, ধন্যবাদ। সুরভি জানায়, মাই প্লেজার। আপনার ফোন ঠিক আছে তো? বিনয়ের সাথে প্রশ্ন করে তৌফিক। জি। আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? সুরভি মাথা নাড়ায়। তৌফিক প্রশ্ন করে, আপনার ফোনে মৃদুলের ছবি কি করছে? মৃদুলকে? আমার শালা সাহেব। সে হাত তুলে মেঘলার ভাইয়ের দিকে ইশারা করে। সুরভি সেদিকে তাকে নিশ্চিত হয় এই ছেলেটাই সেদিন রেপ কেসের সাথে জড়িত। সে সময় সুরভি বুঝতে পারে না সে কি বলবে বা কি করবে। তৌফিককে সত্যিটা বলা সম্ভব না এবং মিথ্যা কি বলবে ভেবে পায় না। তখন তৌফিক হেসে বলে, আপনি না বলতে চাইলে সমস্যা নেই, জোর করছি না। তখন শান্তির নিঃশ্বাস ফেলে সুরভি। তখনই কল আসে সুরভির ফোনে, জনাব অভ্র নামে। সে কল ধরতে উপাস থেকে অভ্র নিশ্চিত সুরে জিজ্ঞেস করে, কোথায় তুমি? পার্টিতে আছি। তোমাকে বলেছিলাম না এই জায়গা থেকে নড়বে না, এখানে কত রকমের মানুষ আছে। তুমি না বুঝে কোথায় গেলে কেন? হ্যাঁ, কোথায় তুমি? আহা অভ্র, আমি ঠিক আছি, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। তার কল কাটার পর তৌফিক আবার প্রশ্ন করে,
আচ্ছা, আপনাকে জনাব অভ্রর সাথে দেখেছি, আপনার কি হয়? সুরভি এখানেও দ্বিধাবোধ করে। সে আমতা আমতা করে বলে, আমার বাগদত্তা। ও, আপনাদের একসাথে মানায়। আমি তাহলে আসি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমারও। তৌফিক হাসি দিয়ে বিদায় জানায় তাকে। সুরভি মনে মনে বলে, রাজনীতিতে হয়তো ভদ্রভাবে কথা বলতে পারে এমন লোকও আছে। আমি অকারণে সবাইকে খারাপ ভাবতাম। কোথায় উনি এত সুন্দরভাবে কথা বলে আর কোথায় অভদ্র। আমার সাথে তেরামি ছাড়া কথা বলতে ওনার পেট ব্যথা হয় যেন। সুরভি যাবার পর তৌফিক তার এক লোককে ডাকে, এই মিস্টার অভ্র, তার পরিবার আর তার ফিয়ন্সের খোঁজ বের করো। হঠাৎ, সব ঠিক আছে তো সাহেব? তৌফিক তার দিকে তাকিয়ে হেসে বলে, আমার থেকে প্রশ্ন করার মতো সামর্থ্য তোমার আছে? মাফ করবেন সাহেব, ভুল হয়ে গেছে, আর হবে না। গেট লস্ট। সুরভি আগের স্থানে যে দেখে অভ্র সেখানেই তার জন্য দাঁড়িয়ে আছে, তাকেই ফোন দিচ্ছে। সে অভ্রর সামনে যে দাঁড়িয়ে বিরক্তি সুরে বলে, আমি তো বলছি আসছি, এতবার কল দেবার কি দরকার? অভ্র তার কণ্ঠ শুনে পিছনে তাকায়। সুরভিকে দেখে তার জন্য নিঃশ্বাস আসে। সে সুরভির গালে হাত রেখে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? ঠিক আছো তো? আপনি আপনি এত চিন্তা করছেন কেন? আমি ঠিক আছি, এখানে এত চিন্তিত হবার কিছু নেই। চিন্তিত হবার কিছু নেই? তুমি নিজে সেদিন দেখেছিলে ওই মেয়ের ফাইল। ক্ষমতার জোরে সবাই তার অপরাধ থেকে পার পেয়ে যায়, তাই অপরাধ করতে দ্বিধাবোধ করে না। তুমি আমার দায়িত্ব, তোমাকে এখানে আনাই আমার উচিত হয়নি। সুরভি তার এমন চিন্তা দেখে নিজেও দ্বিধায় পড়ে। মানুষটাকে সে আসলে বুঝতে পারে না। কখনো ভীষণ রুক্ষভাষী, আবার কখনো ফুলের ন্যায় নরম তার সুর। কখনো নিজেই তার জন্য সমস্যার সৃষ্টি করে, আর কখনো তার চিন্তা আত্মহারা হয়। ঠিক কী চলে এই লোকটার মাথায়? এখানে তারও মনটা একটু গলে। সে নরম সুরে বলে, আমি একদম ঠিক আছি। কার সাথে কথা বলনি তো তুমি? অভ্রকে এতটা চিন্তিত দেখে সুরভি মিথ্যা বলে দেয়, না। এখন অভ্রর নিঃশ্বাস ফেরে। সে গভীর নিঃশ্বাস ফেলে তার হাত ধরে বলে, চলো আমরা এখন যাই। কিন্তু সবে তো কেবল যাদের জন্য পার্টি তারা এসেছে। আপনি তো বলেছিলেন আপনার আরও সময় লাগবে। আমি যে কাজের জন্য এসেছিলাম তা শেষ। এবার তোমার ইচ্ছা পূরণ করি, ঠিক আছে? তোমার বান্ধবীর স্পেশাল মোমেন্ট মিস করলে আবার আমাকে খোঁটা দিবে। তা তো দিবই। তারা সেখান থেকে বের হবার পূর্বে সুরভির দৃষ্টি মেঘলাকে খোঁজে, কিন্তু তার দেখা পায় না। তারা গাড়িতে ওঠার পর রওনা দেয় ইসমাত ম্যানশনের দিকে। সুরভি আর চোখে তাকায় অভ্রর দিকে, কিন্তু অভ্রর দৃষ্টি তার উপর পড়তেই সে চোখ সরিয়ে নেয়। অভ্র বাঁকা হেসে বলে, দেখতে হলে ভালো করে দেখতে পারো, এভাবে চুরি করে দেখার কিছু নেই। আপাতত আমি তোমার জন্য রিজার্ভ। সে তার এঙ্গেজমেন্টের রিং দেখিয়ে বলে। সুরভি ভেংসি কেটে বলে, আপনাকে দেখার মতো কি আছে? লুকিয়ে তো তুমিই দেখছ। ভাবছিলাম। কি ভাবছিলে? যে আপনি এত আজব কেন? কখনো আমাকে হুমকি দেন আর কখনো যত্ন নেন। আমার একটাই সমস্যা, আমার ইগো অনেক বেশি। পরাজিত হওয়া আমার চরমভাবে অপছন্দ। আমার যা চাই তা পাবার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি। মায়াজ অনেক মাস পর তাদের বাসায় এলো। তার মা ফোন করে তাকে আসতে বলেছিল। আজ রাতে ফ্যামিলি ডিনার আছে। যদিও তারা আসতে দেরি হয়নি, তবু সে এসে দেখে সবাই টেবিলে বসেছে খাবারের জন্য। সেখানে কেবল তার পরিবার ছিল না, সে সাথে তার বড় দুলাভাই ওমর, ওয়াহিদ এবং তাদের মা ছিলেন। ওয়াহিদের মা তাকে দেখে উঠে দাঁড়ায়, তাকে জড়িয়ে ধরে তারপর ছাড়ে। তাকে বলে, কত বড় হয়ে গেলে তুমি, আর কত পরিবর্তন হয়ে গেছে তোমার। ভালো আছেন আন্টি? মায়া তার ঠোঁটের কোণে মৃদু হাসি এঁকে বলে, আল্লাহ যা রেখেছে আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ থাকি, তাও সেটা আল্লাহর ইচ্ছা। আমি জানি তোমার আমাদের উপর রাগ করার অধিকার আছে, কিন্তু তাও তুমি তোমার বড় বোনের বিয়েতে আসবে না? ওমর তার কথা সহমত হয়। সত্যি মায়া, তুমি বিয়েতে না আসায় আমি খুব মন খারাপ করেছি। জিজু আসলে তার 1 মাস পর আমার এক্সাম ছিল, তো তাই 2 দিন বেড়াতে আসতে। মমতা বিরক্তি সুরে বলে, ও আসেনি তো কি হয়েছে, বিয়ে তো হয়েছে নাকি? ওমর মমতাকে ইশারা দেয় চুপ করতে। মমতা এতে আরো বিরক্ত হয়ে বলে, আমি কি খারাপ কিছু বলেছি? মিতা তখন বলে, মমতা আপি তো আসলে ভুল বলেনি। বিয়েতে না আসে নিজের মুড নষ্ট না করে একদম ইউনিভার্সিটিতে প্রথম হয়ে গেছে। আমার মায়াপি বেস্ট বেস্ট বেস্ট। ওয়াহিদের মা বলেন,
তোমার কথা শুনে আমি সত্যি অনেক খুশি মামনি। এককালে সকলেই চিন্তা করত তুমি জীবনে কিছু করতে পারবে না, আর আজ সবচেয়ে বেশি সফল তুমি। ওয়াহিদ আমাকে বলে তো তুমি কিভাবে সম্পূর্ণ কোম্পানিটিকে সামলাচ্ছ? আমাদের মেয়েরা এত এগিয়ে গেলে কত ভালো লাগে। ওয়াহিদের নাম শোনায় মায়ের ঠোঁটের হাসিটা এক মুহূর্তের জন্য উড়াল দেয়। সে তাকায় ওয়াহিদের দিকে, তারপর হাসি মুখে ওয়াহিদের মাকে বলে, আপনাদের দোয়ার কারণেই তো সব হয়েছে। এতক্ষণে মায়ের বাবা আসে। মাফ করবেন বেআইন, বেআইকে আসার জন্য বলতে বলতে বিজনেসের কথা শুরু হয়ে গেছে, তাই দেরি হয়ে গেল। আরে বেআই কি বলেন, এখানে ক্ষমা চাওয়ার কি হলো? আমি মায়ের সাথেই কথা বলছিলাম। মেয়েটা যা করেছে তাতে আমরা সবাই অনেক গর্বিত। সে মায়াকে আবার বলে, মামনি বসো। মা তার পাশের চেয়ারেই বসে। মায়ের বাবাও চেয়ারে বসে বলে, এমন আহামরি আর কি করলো? এতটুকু কেরিয়ার তো সবাইকেই করা উচিত। মায়া বসে কথাটা শুনে তার বাবার দিকে তাকায়, হেসে বলে, তাও আফসোস এই ঘরে আর কেউ এতটুকু পারল না। কথা শুনে বাবার মুখ কালো হয়ে যায়। তখন তার ভাই রাগান্বিত স্বরে বলে, মায়া এটা কেমন কথা? আরে ভাইয়া তুমি গায়ে লাগিও না, তোমার এখনো সময় আছে, চেষ্টা চালিয়ে যাও। যদিও এতে তোমার বাবার সাহায্য লাগবে, বাট চেষ্টা করতে কি সমস্যা? তার ভাইয়ের মেজাজ তখন খারাপ হয়ে যায়, কিন্তু সে সকলের সামনে কিছু বলতে পারে না। তবে ওয়াহিদ এবং মিতা খুব কষ্টে তাদের হাসি ধরে রাখে। এমন সময় মায়ের মা রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। তার পিছনে সাহিয়া চাচিও খাবার নিয়ে আসে। আরে মায়ামণি আসছে যে। কি গো মায়ামণি, আমগো কথা মনে পড়ে না? দেখা করতে আহ না কেন? সবার তো আর মনে পড়ে না চাচি গো। এডা কইও না, তোমার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু তোমারে না কইছি চুল লম্বা কইরো রাজকুমারীর মতো চুলকি কাটতে কি অবস্থা করে লইছ। এর ওপর কদডি লাল লিপস্টিক, থুব্বা আইলে মিষ্টি দেখা যায় না তোমাকে? তুমি তো এমনি পরীর মতো সুন্দর। মায়ের বাবা গম্ভীর কণ্ঠে বলেন, কথা শেষ হলে কাজও করেন, যান। মায়ের মা এসে তার পাশে দাঁড়ায়। তোর নিজের বাসায় এত ফরমালি আসা লাগে, আর তোকে দাওয়াত দিতে হয় কেন? সময় পেলে আমাদের সাথে দেখা করতে আসতে পারিস না? আজ দেরি করলি কেন? তোর দেরি হচ্ছিল বলে সবাই খাবার খেতে বসে গেছে। আমি ভেবেছিলাম আগের মতো সবাই রাত 10টায় খাবার খায়। আচ্ছা এসব বাদ দে, খাবার খেয়ে বল কেমন হয়েছে। আজ সবার পছন্দের খাবার বানিয়েছি। মায়া খাবার দেখে খানিকটা হাসে। এখানে তার সব ভাই বোনদের পছন্দের খাবার হলেও তার নেই, কিন্তু সে এই ব্যাপারে কিছু বলে না। তার মা তাকে কখনো খারাপ কিছু বলেনি বা তার অপমান করেনি, তাই তাকে কোনো মতে কষ্ট দিতে চায় না মায়া। মা এবং সাহিরা বা চাচি সবাইকে খাবার দিচ্ছিল। মা সবার সাথে মায়ের প্লেটও খাবার দেয়। তাকে মালাই চিংড়ি দেবার সময় ওয়াহিদ ডাক দেয় তাকে, আন্টি। হ্যাঁ বাবা বলো, কিছু লাগবে তোমার? আন্টি আসলে মায়ের গরুর মাংস এবং চিংড়ি থেকে অ্যালার্জি আছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, অনেক বছর হয়ে গেছে তো। মায়ের ছোট একটা নিঃশ্বাস ফেলে, কিছু না বলে খাওয়া শুরু করে দেয়। কিন্তু তার মন খারাপ হয়ে যায় সে সময় থেকেই। খাবার শেষে সে পিছনের বাগানে এসে বসেছিল। মন খারাপ হচ্ছিল তার, ভাবতেই কষ্ট লাগে। বাবা মা কারোর জন্যই সে এত গুরুত্বপূর্ণ হতে পারল না। এত কষ্ট করে, নিজে পরিশ্রমের বিনিময়ে সব কিছু অর্জন করার সত্ত্বেও তাদের গর্বিত করতে পারল না। এমন সময় তার নিজেকে অনাবশ্যক মনে হয়। সেই পৃথিবীতে না থাকলেও বিশেষ ক্ষতি হবে বলে মনে হয় না। মন খারাপ ভারী কণ্ঠে ভেসে আসে তার পিছন থেকে। সে পিছনে ফিরে দেখে ওয়াহিদ দাঁড়ানো। তাকে দেখে মায়া সেখান থেকে উঠে যেতে নেয়, কিন্তু এর পূর্বে ওয়াহিদ বলে, তোর যাবার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। কেবল বলতে এসেছিলাম, কারো কথা মনে নেবার প্রয়োজন নেই। তোর মূল্য কারো কাছে হয়তো কম হতে পারে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের কাছে তুই সবচেয়ে বেশি মূল্যবান। তারপর সে তার কাছে কিছু রেখে আবার বলে, আর একটা কথা বলতাম, আমি জানি না তোকে কষ্ট দেওয়ার পর এই কথা বলার অধিকার আমার আছে কিনা, তবে তাও বলছি, বুঝে শুনে মানুষকে নিজের জীবনে প্রবেশ করতে দিস, আর বুঝে শুনে ভালোবাসিস। বাসায় যাচ্ছিলাম, বিদায় দিতে আসলাম। তারপর ওয়াহিদ চলে যায়। সে যাওয়ার পর মায়া তার পাশে দেখে একটি জুসের সাথে কাগজের স্মাইলি বানানো। জিনিসটা দেখে তো সে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ওয়াহিদের সাথে তার প্রথম দেখা হয়েছিল।
তার বাবার সাথে আলাউদ্দিন আঙ্কেল নতুন নতুন ব্যবসায় জড়িয়েছিলেন। তাদের পরিবারের দাওয়াত ছিল। মায়া তো ছোট থেকে চঞ্চল। খেলতে খেলতে সেদিন তার জন্য তার বড় বোনের পছন্দের খেলনা ভেঙে যায়। সেদিন বকা খেয়ে এখানে বসে কাঁদছিল মায়া। তখন ছোট ওয়াহিদ এসে তার পাশে বসেছিল। এভাবেই তাকে জুসের বোতল দিয়েছিল। জুসের বোতলের ওপর স্মাইলি আঁকা ছিল। সেদিন তাদের প্রথম বন্ধুত্ব হয়, তার প্রথম বন্ধু হয়। কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া। জুসের বোতলটা দেখে হেসে বলল, আমার ভালোবাসা হারানোর দুঃখ নেই, কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধুটাকে এভাবে অচেনা করে দেবার জন্য আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো না। সুরভি এবং অভ্র বাড়িতে যে দেখে সকলে সেখানে তাদের অপেক্ষাতেই ছিল। সভ্য ও ইনারা তো দুপুরে এসে পড়েছে। সুরভিকে দেখে তো ইনারা দৌড়ে যে তাকে জড়িয়ে ধরে বলে, জান, তুই তো এমনিই পরীর থেকে কম না, কিন্তু আজ তো তোকে দেখে পরীরাও হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সে আবার অভ্রর দিকে তাকে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনার হার্ট ঠিক আছে তো? আমার বান্ধবীকে দেখে অজ্ঞান হয়ে যাননি তো? অভ্র তার কথায় পাত্তা না দিয়ে সোফায় বসে। ইনারা তবু তার পিছু ছাড়ে না। সে অভ্রর পিছু পিছু এসে বলে, ভাইয়া, উত্তর না দিয়ে আসলেন কেন? আজ সুরভিকে অনেক সুন্দর লাগছে না, বলেন? ছোট করে উত্তর দেয় অভ্র। তাহলে আজকে আপনাদের বিয়ে করিয়ে দেই। ইনারার কথায় একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, কিন্তু ইনারা তার পিছুই ছাড়ে না। সে অবাক সুরে বলে, ভাইয়া, আপনি কি ব্লাশ করছেন? হাউ কিউট! দেখ সুরভি, অভ্র ভাইয়া ব্লাশিং করছে বিয়ের কথা শুনে। সুরভি এসে তাকে বকুনি দেয়, এসব ফাজলাম বন্ধ করে বলতো, এত দৌড়াদৌড়ি করছিস কোন দুঃখে? এরপর থেকে দৌড়াদৌড়ি করতে দেখলে মায়ের খাবি। ফুপু বলে, ও তো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করা ছাড়া সময় কাটে না। এই বয়সে কোথায় বাচ্চাদের পালবে? আর আজ নিজে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করে। মা আবার ইনার পক্ষ নিয়ে বলে, আপু, এভাবে বলছেন কেন? ও তো এখনো ছোট। আরও এভাবে হাসি খুশি থাকলে আর ভালো লাগে। ও আসলেই তো এই নির্জন ঘরটা আনন্দে মেতে থাকে। ভাবি, আপনি ওকে মাথায় তুলে। তার কথায় বিরক্তি লাগে অভ্রর। ফুপি মানুষের খুর ধরা ছাড়া কখনো পজিটিভলিও ভাবুন। ইনারা সভ্য, তোমরা কি যেন বলতে জলদি আসো। ইনারা সভ্য, তোমরা কি যেন বলতে জলদি বলো। আমার ক্লান্ত লাগছে, আমি এখন রেস্ট করতে যাব। দাদিজান জিজ্ঞেস করে, এমন কি বলবে যে এখানে সবার থাকাই লাগবে? সভ্য এবং ইনারা দুজনে লজ্জা পাচ্ছিল সে সময়। সভ্য তার ভাইকে খোঁচে মারে, ভাইয়া, তুমি বলো প্লিজ। সারাদিন যা মুখে আসে দুইজন তাই বকবক করিস, এখন লজ্জা লাগছে? বিরক্ত হয়ে পরিবারের দিকে তাকিয়ে বলে দিল, সভ্য আর ইনারা বাবা মা হতে যাচ্ছে। এত সরলভাবে বলে দেয়। সভ্য থতমত খেয়ে তার দিকে কান্না মাখা মুখে তাকিয়ে বলে, ভাইয়া, সাসপেন্ড ক্রিয়েট করে তারপর বলতে হয়। অভ্র বিরক্ত হয়ে বলে, তুই বলে দিতি। ইনারা মুখ বানায়। সে সভ্যকে বলে, আমি কত কিছু প্ল্যান করেছিলাম, তুমি বললে তুমি সব সামলে নিবে। অনেক সুন্দর করে অ্যানাউন্সমেন্ট হবে। আমি 4 দিন অপেক্ষা করেছি, আর এটা তোমার ফালতু প্ল্যান। তোমার খবর আছে। সবাই তো এসবে ধ্যানই দেয় না। সকলে খুশিতে আত্মহারা। মা তো সবার আগে এসে ইনারাকে জড়িয়ে ধরে। সে তো খুশিতে কান্না করে দেয়। তার পরপরই দাদিজান এসে আদর করে দোয়া করে দেয় তাকে। বাবা সভ্যকে অভিনন্দন জানিয়ে জড়িয়ে ধরে। তারা দুইজন দাদাজানের কাছে যেও দোয়া নেয়। দাদাজানকে সহজে আবেগী হতে দেখা যায় না, তবে সেও আবেগী হয়ে ওঠে। সে সভ্য এবং ইনারার মাথায় হাত বুলিয়ে দোয়া করতে করতে কান্না করে দেয়। কিছুক্ষণের মধ্যে দাদিজান তার রুমে যে নিয়ে আসে একজোড়া চুড়ি। সে ইনারার হাতে চুড়ি দিয়ে বলে, আমি আমার মেয়ে ও বউকে তাদের প্রথম সন্তানের খবর শুনে স্বর্ণ দিয়েছিলাম, কিন্তু এই চুড়ি কাউকে দেইনি, কাউকে ছুতেও দিতাম না। এগুলো আমার জন্য বিশেষ। তোমাদের দাদাজান তার প্রথম পরিশ্রমের কামাই দিয়ে আমাকে এগুলো দিয়েছিলেন। বলে না, ছেলে মেয়ে থেকে নাতি নাতনির আদর বেশি থাকে। তাই আজ এত খুশির খবরে এই জোড়া চুড়ির একটা আমার নাত বউকে দিলাম। দাদিজান খুশিতে চোখের পানি গাল বয়ে ঝরাতে ঝরাতে ইনারার হাতে চুড়ি পরিয়ে দেয়। ইনারা তার গাল ধরে টেনে বলে, আমার নায়িকার মতো দাদিজানের চোখে দেখতে তো ভালো লাগে না কান্না। বলতে বলতে সেও কান্না করে দেয়। দাদিজান তার গালে আস্তে করে মেরে বলে, পাগল মেয়েটা।
সে আজ প্রথম ইনারকে চুমু দেয়। তারপর সে নিজের কাছে ডাকে সুরভিকে, আর একটা ছুরি সে সুরভিকে পড়াতে যাবে, এর আগেই সে হাত পিছিয়ে নেয়। এটা কি করছেন দাদিজান? এটা তো আমার আর এক নাত বউয়ের জন্য, মানে তোমার জন্য। দাদিজান, আমি এটা কিভাবে নিতে পারি? তুমি আর অভ্রের হবু বউ নিতেই তো পারো, বিয়ের পর দিলে হয় না দাদিজান? আজ এই খুশির দিনে আমি আমার দুই নাত বউয়ের হাতে এটা পড়তে চাই, তুমি আমার ইচ্ছার মান রাখবে না? সুরভির খারাপ লাগে, সে এভাবে কারো আবেগ নিয়ে খেলতে পারে না। সে অভ্রর দিকে তাকায় এই আশায় যে অভ্র কোনো একটা কথায় বের করবে, কিন্তু অভ্র তো মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেবল দাদিজান তার হাত ধরে চুরিটা পরিয়ে দেয়। তখন ফুপু বলে, নিয়ে নাও, এমনিতে এই বাসায় বিয়েই হচ্ছে, তাহলে অর্থ স্বর্ণ এসবের আর অভাব হবে না, কিন্তু ভুলভাবে কথাটা নিও না। খুশির খবর আগে বড় বউয়ের দেওয়া উচিত ছিল। অভ্র আর চোখে তাকায় ফুপুর দিকে। আচ্ছা ফুপু, আপনার কি ঘরের খুশির খবরে কটু কথা না বললে খাবার হজম হয় না? আপাতত আপনি সভ্য ও ইনারার জন্য খুশি হন, আমাদের ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে? তা তো আছেই বাবা, আমি এমনি বলছিলাম আর কি। আর এমনি বলার দরকার নেই। সে বিরক্তি সুরে সবাইকে জানায়, আমার ক্লান্ত লাগছে, উপরে যাচ্ছি আমি। তারপর সে উপরে চলে যায়। তখন গভীর রাত, আসমানে মেঘরা গর্জন করছিল। অভ্র আহত অবস্থায় পড়েছিল রাস্তায়, তার কপাল দিয়ে রক্ত বইছিল কেবল, তার চোখ বন্ধ হয়ে আসছিল তখন। তবু সে বহু কষ্টে চোখগুলো খোলা রাখে, ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। তার গলা দিয়েও শব্দ বের হচ্ছিল না। শুধু সে দেখছিল কতগুলো লোক একজনকে ধরে করুণভাবে মারছে। লোকটা চিৎকার করছে, কিন্তু কারো বুকে একটু দয়া ছিল না। কিছু সময় পর একটা গাড়ি এসে থামে। একজন নামে গাড়ি থেকে, তার হাতে ছিল পিস্তল। সে এসে লোকটার মুখে প্রথমে লাথি মারে, এরপর একটা মারার পর তার উপর বন্দুক তাক করে। তারপর শব্দ হয় 3 বার, আর লোকটা রাস্তায় লুটিয়ে পড়ে। লোকটা অভ্রর সামনে নিঃশ্বাস ত্যাগ করে। সে নির্জন রাস্তায়, তারা দুজনেই ছিল কেবল। অভ্র অনেক চেষ্টা করে তার কাছে যাবার, শক্তি পায় না, কিন্তু তার নিষ্পান দেহ দেখে নিজেকে আর সামলাতে পারে না, সেখানে অজ্ঞান হারায় সে। হঠাৎ ঘুম থেকে উঠে বসে অভ্র। সে ঘুমিয়ে একাকার। এই শীতল হাওয়ার মাঝে ঘামানোটা স্বাভাবিক নয়। সে নিঃশ্বাসটাও ঠিকমতো নিতে পারছে না। সে দ্রুত উঠে যায় বাথরুমে। শাওয়ার ছেড়ে দেয়ালে 2 হাত ঠেকে দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো লাল হয়ে আছে। এই পানির নিচে সে বুঝতেও পারছে না তার চোখের পানিও এই জলের সাথে মিশছে নাকি। অনেকক্ষণ সে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। অনেক সময় পার হবার পর সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে। অভ্র রাতে না খেয়েই তখন ঘুমিয়ে পড়েছিল। গত 2 রাত কাজের জন্য ভালো করে ঘুমাতে পারেনি, তাই আজ বাড়িতে এসে শুতেই তার ঘুম এসে পড়েছিল। হঠাৎ এমন দুঃস্বপ্ন দেখে উঠে গোসল করায় তার খিদে আরও বেড়েছে। ঘড়ি দেখে রাত 12টার বেশি বাজে। সে নিচে যাবার জন্য রুম থেকে বের হয়। নিচের দিকে যাচ্ছিল, সে তখনই দেখতে পায় দোতলার খোলা বারান্দার চেয়ারে কেউ বসে আছে। সে যে দেখে সুরভি সেখানের সাইড সোফায় বসে আছে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর খাচ্ছে। তাকে দেখে অভ্রর অস্থির মনটা একটু শান্ত হয়। সে যে বসে সুরভির পাশে। তবুও সুরভির খেয়াল হয় না। সে দেখে সুরভি সুজির হালুয়া খাচ্ছে। সে সুরভির হাত থেকে তার চামচ দিয়ে নিজে খেয়ে নেয়। ভয়ে আতকে সুরভি পিছনে তাকায়। অভ্রকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কানে হেডফোন খুলে বলে, আমার জান বেরিয়ে গিয়েছিল। আমি বলি, এত রাতে কে আমার হাত ধরেছে? অভ্র হাসে, তুমি এখানে কি করছো? আমি আগেই যেতে চেয়েছিলাম, কেউ যেতে দেয়নি, আর ইনারাও জেদ করছিল, তাই এখানে থাকার কথা বলছি না। এত রাতে একা বারান্দায় কি করছো? ও, আজকের রাত আকাশ, মেঘ, চাঁদ সব সুন্দর দেখাচ্ছিল, তাই ভাবলাম এই জায়গায় বসে থাকি। গান শুনছিলাম আর আন্টি সুজির হালুয়া দিয়েছিল রাতের খাবার শেষে। খাইনি বলে রুমে রেখে গিয়েছিলাম, তাই নিয়ে এলাম। আপনি খাবেন? খিদে লেগেছে, দাও। অভ্র হা করে। এই ভেবে সুরভি তাকে খাইয়ে দিবে, কিন্তু সুরভি তার হাতে বাটিটা দিয়ে আবার অন্যদিকে তাকায়। বেচারা অভ্র মুখ ছোট করে নিজে খাওয়া শুরু করে। সে সুরভিকে বলে, আগামীকাল তোমার অফিস আছে, তাহলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারবো সকালে। আমি ওই অফিস ছেড়ে দিয়েছি। কেন, কি সমস্যা? কোনো সমস্যা হলে আমাকে বলতে, আমি দেখতাম। আহনাব কিছু করেছে আবার? সুরভি অভ্রর দিকে তাকিয়ে বলে, না, ওনাকে অন্য স্টেটে ট্রান্সফার করা হয়েছে। তাহলে কি সমস্যা? সেদিন আপনি সবার সামনে আমাকে আপনার
ওই বলছিলেন না যে আমার সাথে আমার বিয়ে হবে, তারপর সবাই আমাকে এলিয়েনের মতো ট্রিট করেছে। ওই বলেছিলেন না যে আপনার সাথে আমার বিয়ে হবে, তারপর থেকে সবাই আমাকে এলিয়েনের মতো ট্রিট করছে, কাজ করতে দেয় না, ভুল করলে বকা দিবে না, এক কথায় রানীর মতো ট্রিট করছে। এখন আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, এই রিপোর্টার হওয়া আমার স্বপ্ন ছিল, যেন সাধারণ জনগণের সামনে সত্যি আনতে পারি। কিন্তু যদি আমাকে এভাবে স্পেশাল ট্রিট করতে থাকে, তাহলে এক কথায় ফ্রিতে বেতন নেব, তা অন্যদের সাথে অন্যায় হবে না, তাই ছেড়ে দিচ্ছি। অন্য কয়েক জায়গায় সিভি পাঠিয়েছি, অফিস ওটার থেকে ছোট, কিন্তু পজিশন বড় পাচ্ছি। আমি আগে জানতাম না কাজ সুইচ করা এত ভালো ডিসিশন হবে। এখন কি তুমি তাহলে এত ভালো পজিশন পাওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ বলবে, নাকি তোমার চাকরি আমার জন্য ছাড়তে হয়েছে বলে আমার সরি বলা লাগবে? সুরভি তার দিকে তাকিয়ে হাসে। আপনি সরি বলবেন? আপনার ইগো মাঝখানে আসবে না? তাও ঠিক। সুরভি তার হাসি চাপা দিয়ে তার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আজ সত্যি আমার জন্য এত প্যানিক করছিলেন কেন? না মানে আমি তো আপনার কেউ হই না, তাই আর কি। অভ্র তার দিকে তাকায়, মৃদু হাসে, কিন্তু কোনো উত্তর না দিয়ে আবারও খাবারে ধ্যান দেয়। কি হলো, হাসছেন কেন? তুমি এই কারণে আজ আমার সাথে ভালো ব্যবহার করছো? আমিও তো বলি, তুমিও তো আমাকে সহ্য করতে পারো না, হঠাৎ তোমার কি হলো? সুরভি তার হাতে চুরিটা খুলে অভ্রর সামনে দিয়ে বলল, এটা আপনার কাছে রাখুন। দাদি জানতো ওইটা তো আমাকে দিয়েছে উপহার হিসাবে, আমাকে না, আপনার হবু স্ত্রীকে। আজকে যখন দাদি যান এত আবেগী হয়ে চুরিটা আমায় দিল, তখন আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমি সবাইকে ঠকাচ্ছি। আমার এসব মোটেও ভালো লাগছে না। আপনার কাজ কবে শেষ হবে? আমরা কবে সবাইকে সত্যি বলবো? অভ্র খাবার শেষে সে বাটিটা পাশে রেখে তাকায় সুরভির দিকে, তারপর উত্তর দেয়,